এই যে টার্মিনালটা যুক্ত করা আছে অ্যানোড এবং ক্যাথোড, তো আমি অ্যানোড ক্যাথোড তো বলতে পারছি না, দুই পাশেই তো অ্যানোড ক্যাথোড, এ পাশে অ্যানোড ক্যাথোড, তাহলে এটা কি নাম দেওয়া যায়? আচ্ছা, এটা একটা নাম দেওয়া হয়েছে MT1, একটা নাম দেওয়া হয়েছে MT2। MT1 MT2। পুশ বাটনের যে অপর প্রান্ত আছে যেটা, এটা সরাসরি আমরা কোথায় লাগাবো? MT2 সাথে লাগাবো, অবশ্যই MT2 সাথে। আসসালামু আলাইকুম, আমি মিস্টার আরডিনো থেকে নওয়াজ শরীফ। আজকে আমরা NS বেসিক ইলেকট্রনিক্স সিরিজের 67 নম্বর ভিডিওতে একটা ট্রায়াক সম্পর্কে ডিটেলসে জানবো এবং এটা নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করে দেখব। আমি যে মুহূর্তে ভিডিওটা করছি, বর্তমান সময়ে এআইটা খুবই জনপ্রিয়, অনেকেই চাইলে এআই দিয়ে অনেক কিছু শিখতে পারে। তবে মানুষ হচ্ছে গড গিফটেড, অর্থাৎ আমরা মানুষ যা পারবো সম্ভবত সব কিছু এআই পারবে না, কারণ মানুষই তো এটাকে এমনভাবে বানিয়েছে, এআইটাকে বানিয়েছে, এআই কিন্তু মানুষকে বানায়নি। তো আমি কতখানি শেখাতে পারি, আমার এই NS বেসিক ইলেকট্রনিক্স সিরিজ যারা দেখেছেন তারা অলরেডি আপনারা বুঝে গেছেন। তো আজকে আমরা ট্র্যাক নিয়ে কথা বলবো, ট্র্যাক নিয়ে বিস্তারিত জানবো এবং প্র্যাকটিক্যালি কাজ করে দেখব। এই ট্র্যাক এমন একটা ডিভাইস বা কম্পোনেন্ট যেটা ব্যাখ্যা করতে সবাই পারে না। বহু ইউটিউব ঘাটাঘাটি করবেন, দেখবেন এটা নিয়ে প্রচুর পরিমাণে ভুল ধারণা আছে এবং মানুষ বিভ্রান্তিতে পড়ে। কারণ যারা ট্র্যাক নিয়ে কাজ করে তারা মূলত সার্ভিসিং সেন্টারে বেশি ট্র্যাক নিয়ে কাজ করে। তো এই নলেজ যাদের থাকে, সার্ভিসিং সেন্টারের যে নলেজগুলো থাকে, তারা কিন্তু ট্র্যাক সম্পর্কে ডিটেলস এই কারণে জানে না, কারণ ম্যাক্সিমাম মানুষ কারেন্ট ফ্লো জানে না। মানুষ এসি ভোল্টেজ কি বা ডিসি ভোল্টেজ কি এটাই অনেক মানুষ জানে না, কিন্তু বহু জিনিস তারা সার্ভিসিং করে ফেলে। তো আমাদের বিষয়টা এরকম না, আমাদের বিষয়টা হচ্ছে আমরা যতটুকু পারবো আমরা চেষ্টা করব আপনাদেরকে ডিটেলসে শেখানোর। আর আপনারা চেষ্টা করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার, আর অবশ্যই আমাদের মিস্টার আরডিনো যে অনলাইন শপ আছে এখানে কেনাকাটা করার চেষ্টা করবেন। আপনার যাবতীয় যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, যেমন বিভিন্ন পার্টসপাতি হতে পারে, ইলেকট্রনিক্সের পার্টসপাতি, সার্ভিসিংয়ের পার্টসপাতি, রোবোটিক্সের পার্টসপাতি, তাহলে আমরা আমাদের এই কোর্সগুলো বিনামূল্যে আপনাদেরকে কন্টিনিউ করতে পারবো। দিন শেষে এটা বলতেই হয় যে আমাদের কোনো ফান্ডিং নাই, যা ফান্ডিং আমরা নিজেরাই কালেক্ট করে নিজেদের প্রতি ইনভেস্ট করার চেষ্টা করি। সে কারণে অবশ্যই চেষ্টা করবেন আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপ থেকে যা প্রয়োজন কেনাকাটা করার। সেক্ষেত্রে আমি তো অর্ডারগুলো দেখতে পাই, নামগুলো দেখতে পাই, কোথায় কোথায় থেকে অর্ডার হয় সেটাও দেখতে পাই। তো তখন একটা ভরসা থাকে যে না, আমি যা করছি সব কিছু ঠিক আছে। আচ্ছা, যাই হোক, গত ভিডিওতে আমরা এসসিআর সম্পর্কে জেনেছিলাম। আমরা জানি এসসিআর দিয়ে আমরা সুইচিং করতে পারবো, এসসিআর দিয়ে মূলত ট্র্যাক বানানো হয়। তো এসসিআর কি করে, আমাদের যে সাইন ওয়েভটা আছে না, এই যে আমাদের সাইন ওয়েভ, এই যে এরকম আমাদের সাইন ওয়েভ আমরা জানি। তো হাফ সাইকেল ইউজ করা যায়, হাফ সাইকেল ইউজ করা যায় না এসসিআর এ। তো ট্র্যাক এমন একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে, দেখেন, বাই ডিরেকশনাল এসি সুইচ, অর্থাৎ আমার সোজা কথায় ট্র্যাক এসির দুইটা হাফ সাইকেলই ইউজ করতে পারে। হ্যাঁ, এটা আপনার কাছে কঠিন লাগবে, অবশ্যই কঠিন লাগবে। কেন কঠিন লাগবে না? কারণ এই ধরনের থিওরি নিয়ে তো আমি আপনাদেরকে প্রথমে শেখাই না, আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করি প্র্যাকটিক্যাল সহ। আচ্ছা, পৃথিবী ধ্বংস হয়ে যাক, সমস্যা নাই, আগে আমরা ট্র্যাক নিয়ে শেখার চেষ্টা করি, ট্র্যাক নিয়ে একটা প্রজেক্ট বানাই, তারপর এটা সম্পর্কে জানি। আগে প্রজেক্ট বানাতে পারছি কিনা দেখি। আর অবশ্যই যখন এই এসি নিয়ে কাজ করবেন, এসি মানে আপনার সরাসরি বাসার যে লাইন 220 ভোল্ট, সেটা নিয়ে যখন কাজ করবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজ করবেন। অবশ্যই স্যান্ডেল পরবেন, স্যান্ডেল যদি পরে থাকেন, এবং আপনার গেট খোলা রাখবেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন যেন আপনি শক না খান। অবশ্যই এটা মাথায় রাখবেন। আমি এখন প্রথমে একটা ডায়াগ্রাম আঁকাবো। ডায়াগ্রাম আঁকানোর আগে আমাকে সিম্বল জানতে হবে। আমাদের যে এটা ধরেন আমার একটা ট্র্যাক, এটা আমার একটা ট্র্যাক BT 136, এর একটা পিন হচ্ছে MT1, একটা হচ্ছে MT2, আর একটা হচ্ছে গেট। তিনটা টার্মিনাল আছে। এখন এই তিনটা টার্মিনাল আমরা অনেক জায়গাতে অনেকভাবে নাম শুনেছি, বেস শুনেছি, কালেক্টর শুনেছি, ইমিটার শুনেছি, অ্যানোড শুনেছি, ক্যাথোড শুনেছি, গেট শুনেছি, তারপরে গেট শুনেছি, আবার কালেক্টর, ইমিটার, এরকম টাইপের বিভিন্ন কম্পোনেন্টের আলাদা আলাদা হতে পারে। যেমন আমি যদি বলি একটা বিজেটি ট্রানজিস্টার, তার কি হয়ে থাকে? বেস, কালেক্টর, ইমিটার। আমি যদি বলি মসফেট, তাহলে গেট, ড্রেন, সোর্স। আবার যদি বলি IGBT,
সেক্ষেত্রে দেখা যাচ্ছে গেট, কালেক্টর, ইমিটার, এরকম আলাদা আলাদা নাম আছে। কেন নামগুলা দেওয়া হয়েছে? অবশ্যই উদ্দেশ্য আছে। এই যে MT1 MT2 খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা আস্তে আস্তে আমরা ভাঙবো, আগে ভাঙার দরকার নাই, আগে আমরা এটাকে সুইচিং করি। আমরা অনেকে মনে করি গেটে একটা ভোল্টেজ দিলে সুইচিং হবে। এখন গেটে কি ভোল্টেজ দিবেন আপনি? এসিতে আপনি কাজ করবেন, এসির ওয়েভটা কি একবার এদিক যায় একবার এদিক যায়, মানে কারেন্ট ফ্লোটা, তাহলে আপনি কিভাবে ওটা দিয়ে সুইচিং করবেন? কারেন্ট তো দুই দিকে ফ্লো হয়। আচ্ছা, এটার জন্য আমি দেখাই। ধরেন আপনার কাছে ফেজ আছে, এটা হচ্ছে আপনার ফেজ, আর এটা হচ্ছে আপনার নিউট্রাল। আমি প্রথমে এই যে ট্র্যাক BT136 লিখলাম, এটা একটা সিম্বল আঁকাই। আচ্ছা, ট্র্যাকের আমি একটা সিম্বল আঁকাই। পৃথিবীর যত রকম ট্র্যাক আছে সবগুলা সিম্বল এক। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমরা ডায়োডের সিম্বল কিভাবে আঁকাই? এরকম করে তো আমরা ডায়োডের সিম্বল আঁকাই। আমরা জানি কারেন্ট এই দিক থেকে এই দিকে ফ্লো হবে, অর্থাৎ এটা যদি অ্যানোড হয়, এটা যদি ক্যাথোড হয়, কারেন্ট এই দিক থেকে ফ্লো হবে। এখানে একটু খেয়াল করে দেখেন তো, আমি যদি এই অংশটা ঢেকে রাখি, এপাশে একটা ডায়োড লাগানো আছে, আবার এই অংশটা ঢেকে রাখলে এপাশে একটা ডায়োড লাগানো আছে। আমি যদি বলি যে এই এপাশের অংশে এটা হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড, আবার এপাশের এই অংশ অ্যানোড, এটা ক্যাথোড, ভুল হবে? মনে করেন দুইটা ডায়োড, একটা সোজা করে একটা উল্টিয়ে লাগানো আছে, তার মানে কি কারেন্ট আমার এই দিক দিয়ে, যখন এই দিক দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করবে এই ডায়োডের মধ্যে দিয়ে উপরে যাবে, আবার যদি এই দিক দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করে এই ডায়োডের মধ্যে দিয়ে নিচে আসবে। এখানে কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। এই যে আমি দেখতে পাচ্ছি এই যে টার্মিনালটা যুক্ত করা আছে অ্যানোড এবং ক্যাথোড, তো আমি অ্যানোড ক্যাথোড তো বলতে পারছি না, দুই পাশেই তো অ্যানোড ক্যাথোড, এ পাশে অ্যানোড ক্যাথোড, তাহলে এটা কি নাম দেওয়া যায়? আচ্ছা, এটা একটা নাম দেওয়া হয়েছে MT1, একটা নাম দেওয়া হয়েছে MT2। MT1 MT2। আমি জানি সিম্বল দেখে শেখাটা একটু কঠিন, কিন্তু এইরকম যদি আপনি আঁকিয়ে দেখাতাম আপনার জন্য সহজ হতো। তবে যারা NS বেসিক ইলেকট্রনিক্স সিরিজটা ভালোভাবে দেখছেন তাদের ক্ষেত্রে সিম্বল নিয়ে করাটা কঠিন কিছু হবে না, কারণ আমরা ডায়াগ্রাম সাথে প্র্যাকটিক্যালে হাতে নিয়ে কাজ করব। এই ডায়াগ্রাম দেখে আমরা কাজ করব, কারণ আমাদেরকে ডায়াগ্রাম বুঝতে হবে। বড় বড় সার্কিটে আমরা কাজ করব, যারা সার্ভিসিং সেন্টারে কাজ করে তারা SCR বা ট্রায়াক নিয়ে প্রচুর পরিমাণে কাজ করে এবং IGBT এগুলো নিয়ে প্রচুর পরিমাণে কাজ করে। আপনার বাসার যে ইন্ডাকশন কুকার চুলা আছে, ইনফ্রারেড হতে পারে, ইন্ডাকশন টাইপের হতে পারে, এগুলোতে হয় IGBT লাগানো আছে, না হয় ট্রায়াক লাগানো আছে, অনেক ক্ষেত্রে এগুলো ইউজ হয়। আচ্ছা, এখন যেটা করা হয়েছে, ট্রায়াকের এরপর দিয়ে একটা গেট বানানো হয়েছে, বের করা হয়েছে, একটা গেট বের করা হয়েছে, আর কিছু না। তাহলে আমি MT1 MT2 পেলাম, আর এটার নাম কি পেলাম? গেট। এখন আমরা যেহেতু প্র্যাকটিক্যালে কাজ করব, আমরা আরেকটা জিনিস নিয়ে জানার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য ট্রায়াক সম্পর্কে জানা, তবে আমরা একটু জেনে নিই ডায়াক সম্পর্কে। আচ্ছা, আমরা একটা ডায়াক এই কারণে ব্যবহার করব যেন লিকেজ কারেন্ট ফ্লো না হয়। ডায়াকটা কেমন? একটা ডায়োডের মতো। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা একটু খেয়াল করে দেখেন। এটা কি করে? এটার কাজ হচ্ছে, ধরেন DB3 মডেলের একটা ডায়াক, এর কাজ হচ্ছে, ধরেন একটা কন্ডিশন দেওয়া আছে 32 ভোল্টের উপরে হলে ও যেতে দিবে, না হলে যেতে দিবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট ভোল্টেজের উপরে গেলে সে কন্টাক্টে যায়, না ছাড়া কোনো প্রকার কন্টাক্টে যায় না। এখন আমি আপনাদেরকে আরো DB3 যে ডায়াক সেটার একটা সিম্বল আঁকাই। এটাও দুইটা ডায়োড ঘুরিয়ে লাগানো আছে। আচ্ছা, আমি যদি মনে করি এখানে কারেন্ট পাস করব, অর্থাৎ ধরেন আমার কাছে এরকম সোর্স আছে, পজিটিভ হতে পারে, এটা নেগেটিভ হতে পারে। এখন আমি এখানে একটা ধরেন খুবই ছোট একটা লোড কানেক্ট করব, এমনি সিম্পল একটা লোড। এর মানে এই না যে আমি এখানে একটা ফিলামেন্ট যুক্ত লাইট যুক্ত করছি, এরকম না, সিম্পল একটা লোড। আমি যখন এখানে 12 ভোল্ট সাপ্লাই দিব, কারেন্টটা এপার দিয়ে যাবে, এখানে এসে বসে থাকবে, আর যেতে পারবে না। কেন যেতে পারবে না? আমি এখানে 12 ভোল্টের দিয়েছি। এই যে DB3 মডেলের ডায়াক ব্যবহার করছি, এটা দেখা যাচ্ছে মোটামুটি 32 ভোল্ট যদি আমি দিই তাহলে আমার এটা যেতে দেবে। আমি যদি ভোল্টেজটা এখন 60 ভোল্টেজ দিই, 60 ভোল্টেজ কি 32 ভোল্টেজের বেশি না? অবশ্যই বেশি। তাহলে অনায়াসে সেই ভোল্টেজটা যেতে দিবে এবং সার্কিটটা কমপ্লিট হবে। এই DB3-তে যেহেতু দুইটা ডায়োড, একটা ফরওয়ার্ডে একটা রিভার্সে মানে কানেক্ট করা আছে, তো সেই ক্ষেত্রে আপনার কারেন্টটা যদি আমি মনে করি
এদিক দিয়ে ফ্লো না করে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ দিলাম, তাহলে কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে ফ্লো হবে, সার্কিটটা কমপ্লিট করবে। অর্থাৎ এই ডায়াকের দুই পাশ দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য এখন ডায়াক না, তবে ডায়াক এই কারণে ইউজ করব যেন হঠাৎ করে ডায়াকটা ব্যবহার করে যে আমরা একটা লোড কন্ট্রোল করব সেটা যেন অন হয়ে না থাকে। আচ্ছা, আমাদের এখন কনসেপ্ট কি হবে এখন আমরা বোঝার চেষ্টা করি। অনেক তো থিওরিটিক্যাল আলোচনা করলাম। আমরা একটা পুশ বাটন দিয়ে এরকম একটা লাইট কন্ট্রোল করব, এসি লাইট পুশ বাটন দিয়ে। তা আমরা জানি আমি যদি মনে করি একটা লাইটের সাথে একটা সুইচ লাগাবো, আমরা এমনি সুইচ দিয়ে অন অফ করতে পারছি, কিন্তু আমরা ট্রায়াককে কেন ইউজ করব? এই যে দেখেন আমার হাতে একটা ছোট্ট পুশ বাটন আছে, এটা সর্বোচ্চ দেখা যাচ্ছে আমার যে পুশ বাটনটা আছে এটা সর্বোচ্চ দেখা যাচ্ছে 5 ওয়াটও লোড নিতে পারবে কিনা, এরকম ক্ষমতা আছে কিনা আমার জানা নাই। এটা এত ছোট্ট একটা পুশ বাটন, এটা দিয়ে আমি কিভাবে 60 ওয়াটের লাইট কন্ট্রোল করব? আপনি এই পুশ বাটন দিয়ে শুধু 60 ওয়াট না, আপনি চাইলে 100 ওয়াট 200 ওয়াট এমনকি 1000 ওয়াটের জিনিসও আপনি অনায়াসে কন্ট্রোল করতে পারবেন এই লজিকের মাধ্যমে। আমি এখন এই লজিকটাই আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা যেটা করি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এখানে আমার এখানে আমার 220 ভোল্ট এসি ভোল্টেজ আছে। আমি যেটা করব এসি লাইন সরাসরি MT1 এর সাথে লাগিয়ে দিব। এখন এই যে MT2 এর সাথে সিরিজে একটা ল্যাম্প লাগিয়ে দেব। এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, ধরেন এটা একটা লাইট। এখন এই একে অন করতে গেলে আপনাকে কি করা লাগবে? এই যে নিউট্রাল ফেজ, এখন ফেজটা যদি কোনোভাবে এটার সাথে এটা যদি ঠেকাতে পারতেন তাহলে লাইটটা জ্বলে উঠতো। কিন্তু এখানে আমি কি করেছি, একটা ট্রায়াক লাগিয়েছি। ট্রায়াকের কাজ যখন আপনি গেটে ভোল্টেজ দিবেন তখন MT1 থেকে MT2 এর দিকে কারেন্ট যেতে দিবে, অথবা MT2 থেকে MT1 এর দিকে কারেন্ট যেতে দিবে, অর্থাৎ দুই ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব এটার সাথে একটা ডায়াক লাগিয়ে দিব। কেন ডায়াক লাগাবো? যেন লিকেজ কারেন্ট ফ্লো না হয়, সেজন্য আমরা ডায়াক লাগাবো। এটা DB3, এটা BT136। আচ্ছা, ডায়াক লাগালাম। এখন গেটে আমার খুব বেশি কারেন্ট যেতে দেওয়া যাবে না, মোটামুটি 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এসে ভালোভাবে সুইচিং করে। আমি এখন এক্সাম্পলের জন্য শুধুমাত্র 60 ওয়াটের লাইটটা একটু টেস্ট করবো, সেজন্য আমি একটা 68 কিলো ওহমের রেজিস্টর লাগিয়ে দিব সিরিজে। আচ্ছা, 68 কিলো ওহমের রেজিস্টর লাগিয়ে দিব। এখন পুশ বাটন, এটার সাথে একটা পুশ বাটন লাগাবো। এখন আসেন মেন বিষয়, যেটা ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন, যে আমি গেটে কি দিব? আমার কাছে ফেজ আর নিউট্রাল আছে, কারেন্টের পজিটিভ নেগেটিভ নির্দিষ্ট হয় না যদি এসি ভোল্টেজ হয়, সে কারণে। তাহলে আমি পুশ বাটনটা এর সাথে লাগাবো না এর সাথে লাগাবো? এখন দেখেন, আমি যে এসি সাপ্লাইটা দিচ্ছি এটা যদি আপনার প্লাগ হতো, এই প্লাগটা হতো, আমি যদি ঘুরিয়ে লাগাতাম এটা হয়ে যেত ফেজ, এটা হয়ে যেত নিউট্রাল। তার মানে এই না যে পুশ বাটনে ফেজ দিয়ে কন্ট্রোল হয়, এটা মনে রাখতে হবে। এখন পুশ বাটনটা MT2 যেখানে আছে সেখানকার লোডের আগে হোক বা পরে হোক একটা প্রান্তর সাথে আপনি লাগিয়ে দিবেন, তাহলেই সে সুইচিং করবে, আর কিচ্ছু না। খুবই সহজ বিষয়। দেখেন আমি একটু খেয়াল করে দেখি, আমার কাছে দেখেন পুশ বাটন আছে। পুশ বাটনটা আমি সরাসরি এখানে যদি লাগাই তাহলে সুইচিং করবে, অর্থাৎ পুশ বাটনটা যখনই প্রেস করব কারেন্টটা এইদিকে ফ্লো হবে। অর্থাৎ আমি যদি এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে আমার এসির হাফ সাইকেল। এই যে প্রথম হাফ সাইকেল কোথায় কারেন্ট ফ্লো হবে? প্রথম হাফ সাইকেল আমি ধরে নিচ্ছি কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হবে, এই দিক দিয়ে ফ্লো হবে, এই দিক দিয়ে ফ্লো হবে। যে গেটে আমি এটা গেট ভোল্টেজ দিয়েছি, সে কারণ যেহেতু গেট ভোল্টেজ কোথায় আছে? MT2 সাপেক্ষে আছে। এখন MT2 লোডের আগে হোক বা পরে হোক কোনো সমস্যা নাই, তার মানে কারেন্ট আমার এদিক দিয়ে ফ্লো হবে, লোডের মধ্যে দিয়ে ফ্লো হবে, নিউট্রালে ব্যাক করবে। এখন পরবর্তী হাফ সাইকেলটা কি হবে দেখেন, পরবর্তী হাফ সাইকেলে কারেন্ট আমার কোন দিক দিয়ে ফ্লো হবে? এদিক দিয়ে ফ্লো হবে, 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 এদিক দিয়ে ফ্লো হয়ে এখানে ব্যাক করবে। অর্থাৎ দুইটা হাফ সাইকেলই কাজ করবে। এখন এই যে গেটটা যদি আপনি এখানে না লাগিয়ে আপনি যদি লোডের আগে লাগাতেন, অর্থাৎ আপনি যদি মনে করেন সরাসরি MT যে 2 প্রান্ত আছে সেটার সাথে লাগাবেন, তবুও কাজ করবে, কোনো সমস্যা নাই। এখন আপনি যদি মনে করেন যে লোড আমি এখানে দিব না, না দেন, এখানে আপনি লোড দিয়েন না, এখানে লোড দিয়েন না,
ধরেন আমি লোডটা এখানে রাখলাম, যে লোডটা এখন আমি এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখানে লোড দিয়ে দেবো। এখানে দেন, কোনো সমস্যা নাই। এখন পুশ বাটন প্রেস করা মাত্রই কাজ করবে। কেন কাজ করবে? সবসময় মনে রাখবেন, ট্র্যাক যখন সুইচিং করবেন তখন অবশ্যই এই পুশ বাটনটা MD2 সাপেক্ষে সুইচিং করার চেষ্টা করবেন, তাহলে আপনার অন হবে, অনায়াসে অন হবে। এখন আপনি যদি এখন যদি প্লাগটা এইভাবেও লাগান বা এইভাবেও লাগান, যেভাবে খুশি সেভাবে লাগান, সার্কিটটা পূরণ হবে। আমি জানি না যে আসলে আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পেরেছি, তবে আমি এই জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করি। ট্রায়াক হচ্ছে বাইডিরেকশনাল এসি সুইচ, অর্থাৎ এর অর্থ হচ্ছে ট্রায়াকের MT1 থেকে MT2 দিকেও কারেন্ট ফ্লো হয়, আবার MT2 থেকে MT1 এর দিকেও কারেন্ট ফ্লো হয়। এটার অর্থ এটা বাইডিরেকশনাল, মানে দুই দিকে কারেন্ট ফ্লো হয়। ট্রায়াকের মেন দুইটা পিন আছে, একটা হচ্ছে MT1 মেন টার্মিনাল 1, একটা হচ্ছে মেন টার্মিনাল 2, MT1 MT2, আর একটা আছে গেট, যেটাকে বলা হয় ট্রিগার পিন। MT1 আর MT2 সুইচিং এর কাজ করে, একটা সুইচ যেরকম অন অফ করে ওরকম MT1 আর MT2 তখনই অন হবে যখন গেটে ভোল্টেজ পাবে। আচ্ছা, এখন এই গেটকে আপনি কার সাথে কানেক্ট করবেন? এই গেটকে অবশ্যই MT2 সাপেক্ষে কানেক্ট করবেন। MT2 যে লাইনে আছে, অর্থাৎ MT1 না, MT2 সাপেক্ষে। লোড এপাশেও থাকতে পারে, এপাশেও থাকতে পারে। আপনি এই পুশ বাটনটা লোডের এপাশেও কানেক্ট করতে পারেন, ওপাশেও কানেক্ট করতে পারেন, অথবা এখানে লোড না লাগিয়ে এখানে লোড লাগান। এই সিরিজে লোড লাগালে তো লোড চলবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র পুশ বাটনটা MT2 সাপেক্ষে আপনাকে লাগাতে হবে। ম্যাক্স কত ভোল্টেজ সে হ্যান্ডেল করতে পারে? ম্যাক্স সে 600 ভোল্টেজ হ্যান্ডেল করতে পারে, অর্থাৎ এই ট্র্যাক ম্যাক্স 600 ভোল্টেজ। আর ম্যাক্স কারেন্ট কত? 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার যদি হয়ে থাকে, আপনি যদি বাসা বাড়ি 220 ভোল্টেজ একটা লোড চালান, তাহলে 4 দুগুণ 8 আর 20 দুগুণ 40, প্রায় 840 ওয়াটের মতো, সরি 220 গুণিত 4, 4 দুগুণ 8 আর 4 20 80, 880 ওয়াটের মতো সে লোড চালাতে পারে যদি হিটসিং ব্যবহার করেন। আর হিটসিং না ব্যবহার করলে এত বেশি অ্যাম্পিয়ার সে হ্যান্ডেল করতে পারবে না। সার্জ কারেন্ট, আমরা জানি ট্র্যাক দিয়ে অনেকে এসি ফ্যান রেগুলেটরও কিন্তু বানানো হয়ে থাকে, যে আপনার বাসার যে ফ্যানের স্পিড আপনি কম বেশি করবেন, তো সেক্ষেত্রে ফ্যানটা স্টার্ট হতে প্রচুর পরিমাণে কারেন্ট খায় শর্ট টাইমের জন্য। তো সে মোটামুটি 10 মিলি সেকেন্ডের জন্য 25 অ্যাম্পিয়ার পর্যন্ত সে লোড হ্যান্ডেল করতে পারে। এটা হচ্ছে তার ক্ষমতা। অর্থাৎ হঠাৎ করে কোনো ডিভাইসকে অন করতে গেলেও সে একটা সার্জ যে কারেন্ট আছে সে হ্যান্ডেল করে নিতে পারে। গেট ট্রিগার, অর্থাৎ গেটের 10 মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট দিলে সে প্রপার সুইচিং হয়। আর এই যে আমরা DB3 লাগিয়েছি, DB3 কাজ হচ্ছে জাস্ট একটা কন্ডিশন। আমি যদি এখানে নাও লাগাতাম অনায়াসে কাজ করতো, কিন্তু DB3 কি করে, দেখা যাচ্ছে আপনার 32 ভোল্টের উপরে যদি আসে তারপরে ভোল্টেজটা যেতে দিবে, তার আগে ভোল্টেজ দিতে যাবে না। তো সেক্ষেত্রে আপনার যেটা হয়, আপনার হঠাৎ করে যে লাইটটা একা জ্বলে উঠবে এরকম কোনো কন্ডিশন হবে না। আশা করি বোঝাতে পেরেছি, এখানে কঠিন কিছু নাই। তো এটা আমরা এবার প্র্যাকটিক্যালে করার চেষ্টা করব। আমরা পুশ বাটন যখন প্রেস করছি তখন এই যে MT2 সাপেক্ষে একটা সিগন্যাল পাচ্ছে, MT2 সাপেক্ষে সিগন্যালটা পেলেই আপনার মনে রাখবেন যে ট্র্যাকটা অন হয়। MT2 সাপেক্ষে পুশ বাটন থাকলে অন হবে। আমরা এটা নিয়ে আস্তে আস্তে রেগুলেটর বানাবো, এটাকে আস্তে আস্তে ভাঙার চেষ্টা করব। তো আজকে অত বেশি ব্যাখ্যাতে আমি যাব না, যেতে চাইও না, আপনাদের কাছে কমপ্লিকেটেড করতে চাই না। আমার কথা হচ্ছে আমি জাস্ট ডায়াগ্রাম আপনাদেরকে বোঝালাম। এবার ডায়াগ্রাম দেখে আমরা প্র্যাকটিক্যালে কাজটা করার চেষ্টা করব। প্র্যাকটিক্যালটা শুরু করার আগে ছোট্ট একটা জিনিস বলতে হবে, সেটা আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এই যে রেজিস্টর, যেটা এটা কত মানের ইউজ করবেন এটা লেখা আছে, কিন্তু কত ওয়াট ব্যবহার করবেন সেটা আমার বলা হয়নি। সেটা অবশ্যই 2 ওয়াটের উপরে ইউজ করার চেষ্টা করবেন, বেশি হলে সমস্যা নেই। হ্যাঁ, রেজিস্টর গরম হবে, কারণ অনেক কারেন্টের মধ্যে দিয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে 2 ওয়াট ব্যবহার করতে হবে। আর আরেকটা হচ্ছে আপনার যে এই যে ডায়াক, এই ডায়াকের নির্দিষ্ট কোনো প্রান্ত নেই, অর্থাৎ এটা দুই পাশ দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে। এই যে এটা যদি ডায়াকের সিম্বল হয়, এটা যে ডায়াকের সিম্বল, অর্থাৎ দুইটা ডায়োড প্যারালালে কানেকশন করা আছে, একটা ফরওয়ার্ড বায়াসে, একটা রিভার্স বায়াসে। একটা প্রান্তের নাম MT1, একটা প্রান্তের নাম MT2। কারেন্ট এই দিক দিয়েও ফ্লো হবে, এই দিক দিয়েও ফ্লো হবে, এটা অবশ্যই মনে রাখবেন, এটা বলতে ভুলে গেছিলাম। তো চলুন এবার আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি। প্র্যাকটিক্যালে পুশ বাটনের মাধ্যমে ট্রায়াক দিয়ে এই লাইটটা কন্ট্রোল করার জন্য আমরা এই কয়টা জিনিস ব্যবহার করব: ব্রেডবোর্ড, 2 পিন প্লাগ, কিছু তার, হোল্ডার, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, ট্রায়াক BT 136, রেজিস্টর 68 কিলো ওহম 2 ওয়াট, পুশ বাটন, ডায়াক DB3 আর জাম্পার ওয়্যার। কানেকশনটা করার পূর্বে আমি
আপনাদেরকে দেখাই। প্রথমে যে আসলে লাইটের বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি, যে লাইটটা আমরা কিভাবে করে রেখেছি সময় বাঁচানোর জন্য। এটা আপনারা জানেন, সহজ জিনিস। তো বিষয় হচ্ছে এই যে আমরা, এই যে আমার কাছে লাইট আছে না, প্লাগে দিয়ে যদি এটা ঠেকাই এটা চলবে, অর্থাৎ সুইচের কানেকশনটা দিয়ে আমরা খালি জাম্পার ওয়্যার বের করে রেখেছি, আর কিছু না, সিরিজে। তা আমি এখন যেটা করব, খুবই সাবধানে সুইচটা তো অবশ্যই বন্ধ রাখবো, বন্ধ রেখে আমরা আসলে লাইন দিয়ে দেখার চেষ্টা করব যে এটা আসলে কাজ করে কিনা। আমরা এখন কোথাও টাচ করব না তামাতে, হ্যাঁ, কারেন্ট থাকতে পারে, হ্যাঁ, খুবই সাবধানে। এই যে দেখেন এইগুলো না কিন্তু তামা থাকে, এমন মাল্টিপ্লাগ যতই অফ থাক ফেজ বাইপাস হতে পারে, সে কারণে আপনার সুইচ বন্ধ থাকলে যে ফেজ আসবে না এটা ভুল কথা। আমি অন করলাম, আমি এখানে ঠেকাবো, দেখেন এইভাবে, যে আচ্ছা আমার একটু ইয়াতে সমস্যা আছে মাল্টিপ্লাগে, এই দেখেন ঠেকাচ্ছি জ্বলছে, ঠেকাচ্ছি চলছে, মানে এরকম পজিশনে করে রাখবো, দিয়ে আমি 2 পিন প্লাগটা খুলে রাখবো, খুলে রাখলাম। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে কানেকশনটা করার চেষ্টা করি। খুবই সহজ ডায়াগ্রাম অনুসারে কানেকশনটা করা। আমার কাছে দেখেন এই যে ট্রায়াক আছে, এটা BT 136 আমার ট্রায়াক আমার হাতে আছে। লেখাটা পড়া যাচ্ছে না কারণ তেমন একটা লাইট নাই, আমি যে জায়গাতে ভিডিওটা করছি। আমি যদি এটা ব্রেডবোর্ডে এইভাবে গাঁথি, যেভাবে গাঁথি, যে লেখাটা সামনের দিকে রেখে, লেখাটা সামনের দিকে রেখে প্রথম পিন হচ্ছে MT1, দ্বিতীয় পিন হচ্ছে MT2, শেষেরটা গেট। প্রথম পিন হচ্ছে MT1, দ্বিতীয় পিন MT2, শেষেরটা গেট। এটা আপনাকে মনে রাখতে হবে। তো আমি ডায়াগ্রাম অনুসারে কানেকশনটা করার চেষ্টা করি। আমাদের ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে ফেজ একটা ধরে নিতে হবে। ধরে নিচ্ছি যে আমার এই নীল কালার তারটা ফেজ, এই যে নীল কালার তারটা ফেজ, আমি ধরে নিচ্ছি নীল কালার তারটা ফেজ। এই যে আমার 2 পিন প্লাগ আছে না, নীল কালার তারটা ফেজ, ফেজ ঢুকেছে, ঢুকে লাইট হয়ে এটা আসছে, অর্থাৎ এটা আমরা সরাসরি MT1 এর সাথে কানেক্ট করব ডায়াগ্রাম অনুসারে। খুবই সহজ ডায়াগ্রাম অনুসারে। আর এই যে নিউট্রাল, আমি ধরে নিচ্ছি এই যে এই লাল তারটাই নিউট্রাল, এটা আমরা সরাসরি এই যে আমাদের ট্রায়াকের মাঝের পিনের সাথে লাগাবো, অর্থাৎ MT2 সাথে। অর্থাৎ আমার এই কোনোভাবে MT1 এর থেকে MT2-তে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে লাইটটা জ্বলবে, এরকম পজিশন আমরা তৈরি করে নিলাম ডায়াগ্রাম অনুসারে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গেট। গেটের সাথে আমরা আমাদের DB3 লাগাবো, অর্থাৎ DB3 এটা হচ্ছে ডায়াক, যেন অটোমেটিক অন হয়ে না থাকে কোনো সময় লিকেজ কারেন্টের জন্য। এই যে দেখেন আমার শেষের পিন যেটা আছে এটার সাথে আমরা লাগাচ্ছি, এটার সাথে একটা আমি এভাবে ডায়াক লাগিয়ে দিলাম। এবার একটু খেয়াল করে দেখেন, আমি এই ডায়াকের সাথে একটা 68 কিলো ওহমের রেজিস্টার ডায়াগ্রাম অনুসারে লাগিয়ে দিলাম। এখন এটার সাথে, এই রেজিস্টারের সাথে আমরা একটা পুশ বাটন লাগাবো, যে এরকম করে আমরা পুশ বাটন লাগিয়ে দিলাম। পুশ বাটনের যে অপর প্রান্ত আছে যেটা, এটা সরাসরি আমরা কোথায় লাগাবো, MT2-র সাথে লাগাবো, অবশ্যই MT2-র সাথে। MT1-এর সাথে হলে কিন্তু সুইচিং করবে না। আপনার যদি কানেকশন ভুল হয় সেক্ষেত্রে ব্লাস্টও হতে পারে, অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজটা করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, এখানে আর ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। এই যে আমার মাল্টিপ্লাগের একটু সমস্যা আছে, সেজন্য একটু মাঝে মধ্যে ঝামেলা করছে। আচ্ছা আচ্ছা, একটু দেবে ধরে রাখি। আচ্ছা দেখি, এখন পুশ বাটন চাপলে জ্বলছে, যতক্ষণ প্রেস করবো। আমি একটা কাঠি দিয়ে করছি, কেন? কারণ আমার হাতে শক লাগতে পারে যদি আমার কোথাও ভুল হয় বা কারেন্ট ফ্লো হয়। তো সেক্ষেত্রে আপনি একটা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে পুশ বাটন দিয়ে সুইচটা অন অফ করবেন। না, দেখেন খুব সুন্দরভাবে কাজ করছে। কানেকশানটা যেন বুঝতে সুবিধা হয়, আমি আরেকবার আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করি। খুবই সহজ, এটা ডায়াগ্রাম দেখলে বুঝে যাওয়ার কথা। অর্থাৎ আমাদের নীলটা আমরা ফেজ ধরে নিয়েছি, নীল কালার তারটা আমরা সরাসরি ফেজ ধরে নিয়েছি। এই ফেজের মাধ্যমে যে লাইট সিরিজ হয়ে এখানে MT1-এর সাথে সংযোগ দিয়েছি, MT2-র সাথে সরাসরি নিউট্রাল সংযোগ দিয়ে দিয়েছি। এখন গেট যে প্রান্তটা আছে, গেটের সাথে একটা DB3 ডায়াক লাগিয়েছি। এই ডায়াকের সাথে একটা রেজিস্টার 68 কিলো ওহম 2 ওয়াট, তার সাথে একটা পুশ বাটনের সাথে সরাসরি কানেকশনটা গেছে MT2-র সাথে। এখন কথা হচ্ছে যে আমরা ফেজ করছি না, এখন আমি যদি ঘুরিয়ে লাগাই তাহলে কি হয় দেখি। মনে করেন প্লাগটা আমি এইভাবে ঘুরিয়ে লাগালাম, তাহলে কি জ্বলবে না? অবশ্যই জ্বলবে, কারণ AC কারেন্ট এটা। হ্যাঁ, ফেজ দিয়ে সুইচিং হবে, নিউট্রাল দিয়ে হবে না, এটা ভুল কথা।
এটা সম্পূর্ণ ভুল কথা। সেটা আমরা আস্তে আস্তে যখন কাজ করব তখন বিষয়গুলো আমাদের কাছে সহজ মনে হবে। এই যে আপনি প্র্যাকটিক্যালটা যদি করেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করে করার চেষ্টা করবেন। আর আপনি যদি এই বিষয়গুলো প্র্যাকটিক্যালে করেন তখন কিন্তু আপনার এগুলো বিষয়ে নলেজ থাকবে এবং এগুলোকে কাজে লাগিয়ে আপনি অনেক বড় কিছু করতে পারবেন। কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটা কিন্তু অনেক বড় কিছু। প্র্যাকটিক্যাল নলেজ যদি কম থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে কাজ করে ওঠা কঠিন। আমরা আজকে খুব সুন্দরভাবে একটা ট্রায়াক দিয়ে সুইচিং করা দেখলাম। আমাদের মধ্যে কনফিডেন্স চলে আসছে যে আমরা ট্রায়াক ইউজ করতে পারবো। ডায়াগ্রাম, এরকম ডায়াগ্রাম দেখে আমরা এই ট্রায়াককে কাজে লাগিয়ে আমরা একটা 60 ওয়াটের লাইট কন্ট্রোল করতে পারলাম, অন অফ করতে পারলাম। সামনে আমরা হয়তো রেগুলেটর বানাবো, যেটা হচ্ছে ডিমার সার্কিট বলা হয়। তারপরে আমরা দেখা যাচ্ছে যে এই ট্র্যাকটাকে জানবো ভালো করে। আমরা সামনে আমার যেভাবে মন চায় সেভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। আমি জানি চাইলে আরও লং ভিডিও দিয়ে ডিটেলস এখনই আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতাম যে MT2 সাপেক্ষে গেটে ভোল্টেজ দিলে ট্র্যাকটা অন হচ্ছে, কিন্তু এই MT1 এর সাপেক্ষে গেটে ভোল্টেজ দিলে কেন অন হবে না, এটার প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, কিন্তু আমি দিব না। আমার মনে হয় যে এত চাপ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি জানি বর্তমানে AI এর সময়, বর্তমানে খুবই অ্যাডভান্স স্টুডেন্ট আছে যারা খুব অল্পতেই অনেক বেশি বুঝতে পারে, হয়তো আমার থেকে অনেক বেশি এগিয়ে। তবে আমি চাই যে ওই যে যারা আগের জেনারেশনের মানুষ তাদেরকে সাথে নিয়ে সামনে এগোতে। পরের জেনারেশনের মানুষগুলো এমনি এমনি শিখতে পারবে, হয়তো খুব দ্রুত শিখে নেবে, কিন্তু আগের মানুষকে তো ফেলে দিলে হবে না। আমি জানি যাদের জন্য NS বেসিক ইলেকট্রনিক্স সিরিজ শুরু করেছিলাম তাদের প্রথম দিকে যে ভিডিওগুলো আপলোড হয়েছিল তখন এই যে এত অ্যাডভান্স সময়টা ছিল না, কত বছর আগে। আবার নতুন করে শুরু হচ্ছে এগুলা। তবে এই যে এই মানুষগুলোকে সাথে নিয়ে সঙ্গে করে আপনাদেরকে এগোনোর কথা চিন্তা করতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন আমাদের মিস্টার আর্ডিনো থেকে পার্সপাতি নেওয়ার, এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকে, অ্যাপের লিঙ্ক দেওয়া থাকে, আমাদের অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সামনে আমরা উত্তর দিব কেন MT2 সাপেক্ষে সুইচিং হয়, MT1 এর সাপেক্ষে সুইচিং হয় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।